जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है जुल्म फिर অনুষ্ঠানের শুরুতে আমরা আজকের এই প্রোগ্রামের কিছু নিয়ম নীতি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রত্যেক দলে দলপ্রধান বা প্রধান বক্তা প্রথম যিনি আলোচনা করবেন, সরকারি দল এবং বিরোধী দল, ওনারা 4 মিনিট করে সময় পাবেন এবং সর্বশেষ দলপ্রধান দলনেতা তার যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 4 মিনিট সময় পাবেন। দ্বিতীয় বক্তা আমাদের মূলত 3 মিনিট সময় ছিল, দ্বিতীয় বক্তার বিষয় বিবেচনায় আমরা তাকেও আরেক মিনিট সময় অতিরিক্ত দিব। আর যে 3 জন আলোচক থাকবেন তারা 3 মিনিট সময় পাবেন। 2.5 মিনিট পরে তাদের জন্য ঘন্টি বাজানো হবে এবং 3 মিনিটের মধ্যে আলোচনা সমাপ্ত করতে হবে। আর যারা 4 মিনিট সময় পাবেন, 4 মিনিট সময়ের মধ্যে 3 মিনিট পরে আপনাদেরকে সতর্কবাণী শোনানো হবে, 4 মিনিটের মধ্যে আপনার আলোচনা সমাপ্তি টানতে হবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা এখনই আমাদের আলোচনা শুরু করব। আমাদের পক্ষ এবং বিপক্ষ দলের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হবে। মাননীয় স্পিকার, উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বাজেট প্রস্তাবনা পেশ করছি। বিষয় জাতীয় বাজেট 2026-27 উন্নয়নের চালিকা শক্তি নাকি জনগণের বোঝা। আমি আজ ন্যায়সঙ্গত কারণে বাংলাদেশের জাতীয় বাজেট 2026-27 উন্নয়নের চালিকা শক্তি নাকি জনগণের বোঝা এই প্রস্তাবের পক্ষে অবস্থান করছি। প্রথমে আমাদের জানতে হবে বাজেট কি। বাজেট হলো একটি রাষ্ট্রের আগামী 1 বছরের আয় ব্যয়ের পরিকল্পনা। একটি পরিবার যেমন মাসিক আয় ব্যয়ের পরিকল্পনা করে, তেমনি একটি রাষ্ট্র শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, যোগাযোগ, নিরাপত্তা ও জনগণের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার নামই হলো জাতীয় বাজেট। আমাদের এবারের বাজেটের মোট বরাদ্দ হলো 9,38,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরে জাতীয় বাজেট এমন এক সময় প্রণয়ন করা হয়েছে যখন বিশ্ব অর্থনীতি যুদ্ধ বিগ্রহ, রাজনৈতিক ও অর্থনৈতিক নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক তখনই সরকার 6.5% প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি 7.5%-এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করার একটি পরিকল্পনা। মাননীয় স্পিকার, এই বাজেটে এডিপি তথা উন্নয়ন খাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি শুধু জনজীবনের মৌলিক খাতগুলোর কথা বলছি যেগুলোর প্রতি সরকার বিশেষভাবে মনোযোগ দিয়েছেন। শিক্ষা খাত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার সবচাইতে বড় ও উত্তম হলো শিক্ষা খাত, কারণ একটি দেশের সচ্ছলতার পেছনে সবচেয়ে বড় অবদানই হলো শিক্ষা খাত। আমাদের শিক্ষা ব্যবস্থা দুর্বল থাকার কারণে আমরা অন্যান্য দেশ থেকে বহুগুণে পিছিয়ে আছি। মাননীয় স্পিকার, বিশেষভাবে আমরা আইটি, স্বাস্থ্য খাত, প্রতিরক্ষা খাত, উন্নয়ন খাতে পিছিয়ে আছি। এই 4টি জিনিস একটি দেশের মৌলিক চালিকা শক্তি। মাননীয় স্পিকার, শিক্ষার খাতে মোট বরাদ্দ করা হয়েছে 1,36,606 কোটি টাকা। গত বছর মোট বরাদ্দ ছিল 94,710 কোটি টাকা। গত বছর থেকে এই বছর বাজেট বৃদ্ধি করার কারণ হচ্ছে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, গবেষণার প্রচার ঘটানো এবং তাত্ত্বিক শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ শিক্ষাকে প্রাধান্য দেওয়া, যার ফলে দেশের দক্ষ মানব সম্পদ গড়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষকগণ বহির্বিশ্বে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ করা হয়েছে 69,409 কোটি টাকা। গত বছর ছিল 35,477 কোটি টাকা। গত বছরের তুলনায় এই বছর স্বাস্থ্য খাতে 95.6% বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধির কারণ হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় সাধ্যের মধ্যে রাখা। দেশের সরকারি হাসপাতালগুলোতে জরুরি বিভাগে দৈনিক 1.5 থেকে 2 লক্ষ রোগী সেবা নেন এবং সরকারি হাসপাতালগুলোতে দৈনিক প্রায় 16,000 রোগী ভর্তি হয়। তাদের সঠিক চিকিৎসা দিতে প্রয়োজন বড় আর্থিক জোগাড়। অসহায় দরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করার সাথে সাথে জুলাই আহতদেরকেও বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের বিতর্ক প্রতিযোগিতা শুরু করছি, যার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে 2026-27 অর্থবছরের বাজেট উন্নয়নের চালিকা শক্তি নাকি জনগণের ওপর বোঝা। মাননীয় স্পিকার, আমি আজ বিরোধী দলের প্রথম বক্তা হিসেবে উক্ত প্রস্তাবের দৃঢ়তার সাথে বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, প্রথমে আমি একটি বিষয় স্পষ্ট করছি, আমরা বাজেটের বিরোধিতা করছি না, বরং আমরা রাষ্ট্র পরিচালনারও বিরোধিতা করছি না। কিন্তু আমাদের প্রশ্ন হলো, বাজেট কি সত্যি সাধারণ মানুষের জীবনকে সহজ করবে নাকি তাদের কষ্ট আরও বাড়িয়ে দেবে? মাননীয় স্পিকার, 2 মেয়াদ পর আমরা একটি নতুন সরকার পেয়েছিলাম। তখন আমরা আশা করেছিলাম যে দেশের অর্থবছরের বাজেট উন্নয়নের চালিকা শক্তি হয়ে দাঁড়াবে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই বাজেট উন্নয়ন বয়ে আনছেই না, বরং জনগণের উপর এক ধরনের বোঝা ও অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আজ একটি নবজাতক পৃথিবীর আলো দেখার সাথে সাথেই তার উপর প্রায় 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ সে জানছেই না যে এটা কিসের ঋণ। মাননীয় স্পিকার,
উক্ত বাজেটের মধ্যে ঘাটতি দেখানো হয়েছে প্রায় খরচের 26%, যার দ্বারা 2,43,000 কোটি টাকা। এবং এই ঘাটতি পূরণে সরকার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারকে প্রতি 4 টাকা খরচ করতে ঋণ নিতে হবে 1 টাকা, এবং এই ঋণের সুদ পরিশোধ করতেই সরকারকে আবারও ঋণ নিতে বাধ্য হবে এবং ক্রমান্বয়ে এই ঋণের ধারা বাড়বে মাননীয় স্পিকার, এবং সর্বশেষে এই ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হবে সাধারণ মানুষের উপর। মাননীয় স্পিকার, সরকার পূর্ববর্তী ঋণের সুদ পরিশোধ করার জন্য উক্ত বাজেট থেকে নির্ধারণ করেছে প্রায় 13.6%, যা প্রায় 1,27,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, যেই পরিমাণটা বর্তমান স্বাস্থ্য খাতের দ্বিগুণ এবং যা শিক্ষা খাতকেও ছাড়িয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, সুতরাং সাধারণ মানুষের করের প্রায় 54% শুধু সাধারণ মানুষের উন্নয়নের জন্য মাননীয় স্পিকার শুধু ঋণের সুদ পরিশোধ করতে ব্যয় হচ্ছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় স্পিকারকে আজকের এই মহান ছায়া সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি কথা বলবো যে বাংলাদেশে যে বাজেট রয়েছে সেই বাজেটটা কি আসলে জনগণের উপর বোঝা নাকি সেটা চালিকা শক্তি। তো সেই বিষয়টি স্পষ্ট করার আগে শুরুতে যে বিষয়টা আমি স্পষ্ট করবো সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা। তো মাননীয় স্পিকার, আমি শুরুতে বলতে চাই রিজার্ভ বাড়ানোর কথাটি। আমরা হুন্ডি বা আনুষ্ঠানিক চ্যানেলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি এবং ব্যাংকিং চ্যানেলের রিমিটেন্স পাঠাতে 15 বৃদ্ধি করেছি, কারণ তাত্ত্বিকভাবে আনুষ্ঠানিক অর্থনীতি যত শক্তিশালী হবে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ধারণ ক্ষমতা ততই বাড়বে। আমরা কেবল একক কোনো খাতের উপর নির্ভর না করে আমরা নতুন নতুন উদীয়মান খাত যেমন আইটি, প্রক্রিয়াজাত কৃষি এবং গ্রিন এনার্জি উপাদান এবং নতুন আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছি। এটি আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের স্থায়ী ভিত্তি তৈরি করছে। মাননীয় স্পিকার, আমাদের দেশে যে রপ্তানি আমরা করব সেটার মাধ্যমে আমরা কি আসলে রাজস্ব আয় করতে পারবো এবং এর মাধ্যমে কি আমাদের দেশ কি সুন্দরভাবে চলতে পারবে, সেই বিষয়ে যদি আমাদের বিরোধী দলের যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আমি বলবো তাদেরকে তাকাতে সেই ভিয়েতনামের দিকে। 90 দশকে ভিয়েতনামের অর্থনীতিও কিন্তু বাংলাদেশের মতোই ভঙ্গুর ছিল। মাননীয় স্পিকার, এই বিষয়টি ভুলে গেলে চলবে না। তারা তাদের মুদ্রাকে কৃত্রিমভাবে ধরে না রেখে বাজার ভিত্তিক মার্কেট ড্রাইভিং করেছিল এবং রপ্তানি খাতকে শতভাগ করমুক্ত ও আমলাতান্ত্রিক ভিত্তিক জটিলতা মুক্ত করেছিল, যেটা আমরা এখন করেছি, যার ফলশ্রুতিতে মাননীয় স্পিকার আপনি শুনলে অবাক হবেন তাদের রিজার্ভ রাতারাতি $100 বিলিয়ন গিয়ে পৌঁছায়। মানে স্পিকার, আমরা এটা মানি যে আমাদের রিজার্ভের মাধ্যমে আমাদের বাংলাদেশের যে রাজস্ব আয় হবে তার মাধ্যমে আমরাও আমাদের বাংলাদেশকে একটি সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে পারবো। আমাদের বিরোধী দল যে বললেন যে একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার কাঁধের উপর প্রায় 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা থাকে। তো আমি তাদেরকে বলবো যে আমাদের গতবারের যে সরকার ছিল ফেসিস্ট সরকার, তিনি হচ্ছে তার ঋণের টাকা দিয়ে ঘি খেয়েছেন। আমরা তো আর ঋণের টাকা দিয়ে ঘি খাচ্ছি না। আমরা আমাদের এই ঋণকে বিনিয়োগ করবো, যার ফলে আমাদের কাছে আমরা 1 টাকা বিনিয়োগ করলে আমরা এর মধ্যে থেকে আমরা 4 টাকা পাবো, এর মধ্যে থেকে 2 টাকা হচ্ছে আমরা আমাদের ঋণ পরিশোধ করবো। মাননীয় স্পিকার, আমরা বলতে যাচ্ছি বাংলাদেশের ই ট্যাক্স যেটা হচ্ছে যে করকে ডিজিটালাইজেশন করা হয়েছে, এই ট্যাক্স কি আসলে কি গ্রহণযোগ্য? এই ট্যাক্সের মাধ্যমে কি আমরা কি দেশের রাজস্ব আয় করতে পারবো? যদি এই বিষয়ে আমাদের মাননীয় বিরোধী দলদের যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আমি বলবো আপনারা সবাই তাকান সেই ইস্তোনিয়ার দিকে। ইউরোপের একটি ছোট্ট দেশ ইস্তোনিয়া, ইউরোপের সেই ছোট্ট দেশে ট্যাক্স বা আদায়কে শতভাগ ডিজিটালাইজ অর্থাৎ ই ট্যাক্স করে ফেলেছে, যেখানে মাত্র 3 মিনিটের ব্যবধানে একটা নাগরিক সে কর প্রদান করতে পারে। এতে করাপশন অর্থাৎ দুর্নীতি 95% কমে যায় এবং সরকারের ভাষ্যমতে রাজস্ব আয় বেড়েছে রেকর্ড পরিমাণে। সুতরাং আমরা এটা মানি যে আমাদের যে কর ডিজিটালাইজেশন করা হয়েছে এটা জনগণের উপর বোঝা করেনি। তাদের হয়তো জানার মধ্যে একটু ত্রুটি আছে যে আমাদের সাধারণ জনগণের উপরে কোনো ঋণ কর ওইভাবে নেই। সে কর শুধু যারা ধনী রয়েছেন, উচ্চাভিলাষী রয়েছেন, তাদের মধ্যে সেই ঋণটাকে বরাদ্দ করা হয়েছে বেশি রূপে। তাদের হয়তো তাত্ত্বিকভাবে কিছু ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ছায়া সংসদে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জাতীয় বাজেট 2026-27 উন্নয়নের চালিকা শক্তি জনগণের বোঝা নয়। মাননীয় স্পিকার, আমি প্রস্তাবের পক্ষে চতুর্থ বক্তা হিসাবে দাঁড়িয়েছি। আমার পূর্ববর্তী 3 সহযোদ্ধা ইতিমধ্যে যুক্তি ও তথ্যের মাধ্যমে প্রমাণ করেছেন যে জাতীয় বাজেট 2026-27 বাংলাদেশের উন্নয়নের চালিকা শক্তি। আমি বিরোধী দলের কয়েকটি আপত্তি জবাব দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রথম আপত্তি, বাজেটে ঘাটতি আছে। মাননীয় স্পিকার, বিরোধী দল বলে গেছেন বাজেটে ঘাটতি রয়েছে। আমি বলতে চাই পৃথিবীর প্রায় সব দেশেরই বাজেটে ঘাটতি থাকে। যুক্তরাষ্ট্র, জাপান, ভারত সব দেশেরই প্রয়োজন অনুযায়ী ঋণ নেয় এবং উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করে। যেমন মাননীয় স্পিকার, সিবিও তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র 2026-এর বাজেটে $1.9 ট্রিলিয়ন ঋণ নিয়েছে, যা বাংলাদেশি টাকায় 2,34,143 কোটি টাকা। সুতরাং মাননীয় স্পিকার, ঋণ নেওয়া হয়েছে কিনা এটি মূল বিষয় নয়, বরং
ঋণ কোথায় ব্যয় করা হচ্ছে সেটাই মূল বিষয়। যদি সেই অর্থ দিয়ে সেতু এক্সপ্রেসওয়ে, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, বিদ্যুৎ কেন্দ্র, কর্মসংস্থান সৃষ্টি হয়, তাহলে সেটি ভবিষ্যতের জন্য বিনিয়োগ। সুতরাং বাজেটের বিচার করতে হবে মানুষ স্পিকার বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। কিন্তু তাদের কথা শুনে বোঝা যাচ্ছে তারা বিবেক দিয়ে না, আবেগ দিয়ে তারা এটি করছে। দ্বিতীয় আপত্তি, করের চাপ বেড়েছে। মাননীয় স্পিকার, কোনো রাষ্ট্র কর ছাড়া চলতে পারে না। করের অর্থ দিয়ে শিক্ষকদের বেতন, চিকিৎসকদের বেতন দেওয়া হয়ে থাকে, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী পরিচালিত হয়, রাস্তা সেতু নির্মাণ করা হয়, দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তার কর্মসূচি পরিচালিত হয়। তাই কর জনগণের ক্ষতির জন্য নয় মাননীয় স্পিকার, জনগণের সেবার জন্য। তৃতীয় আপত্তি, দুর্নীতি রয়েছে। মাননীয় স্পিকার, আমি এই বক্তব্যের সাথে আংশিক একমত। যেখানে দুর্নীতি আছে সেখানে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে, কিন্তু দুর্নীতি যায় বাজেটের নয়, দুর্নীতিবাজ ব্যক্তির। মাননীয় স্পিকার, ঠিক যেমন একটি ছুরি দিয়ে ফলও কাটা যায়, আবার অপরাধও করা যায়। তাই বলে কি মাননীয় স্পিকার আমরা ছুরিকে দোষ দিব? না, তাই বলে মাননীয় স্পিকার ছুরিকে দোষ দেওয়া যায় না। ঠিক তেমনই বাজেট একটি পরিকল্পনা, এর অপব্যবহারের দায় পরিকল্পনা নয়, বাস্তবায়ন করেন মাননীয় স্পিকার। মানে কথায় আছে, নিজের সন্তান কালো হলেও ভালো, কালোকে কালো বলা যাবে না। বর্তমানে আমার সরকারের অবস্থায় তাই। মাননীয় স্পিকার, 2026 সালের অর্থ বছরের প্রস্তাবিত বাজেট 9,38,000 কোটি টাকা। এর মধ্যে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যা মূল বাজেটের 60%। ঘাটতি রয়েছে 2,43,000 কোটি টাকা। এমবিআর এর মাধ্যমে জনগণের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই টাকা উত্তোলনের দায়। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলকে বলবো যে এই টাকা কাদের থেকে উত্তোলন করা হবে? মাননীয় স্পিকার, আমরা যদি বিগত 25-26 অর্থ বছরের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই এমবিআর এপ্রিল পর্যন্ত 3,26,000 কোটি টাকার বেশি আদায় করতে পারেনি। তাহলে সেই এমবিআর কে যদি আমরা এই বছর তার দ্বিগুণ অর্থাৎ 6,00,000 কোটি টাকার উত্তোলনের দায় চাপিয়ে দেই, তাহলে সেটা কি করে আদায় করবে? মাননীয় স্পিকার, আমার তো মনে হয় সরকারি দলের নিকট হয়তো কোনো আলাদিনের চেরাগ রয়েছে, যার মাধ্যমে তারা এই ঘাটতিকে পূরণ করবেন। তাহলে 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট এমবিআর যদি 6,00,000 কোটি টাকা তুলতে না পারে, তাহলে কর হিসেবে সেই ঘাটতি জনগণের উপর আরো বেড়ে যাবে। মাননীয় স্পিকার, রাস্তা মাত্র দুটি, এক দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া, দুই বিদেশি থেকে ঋণ নেওয়া। মাননীয় স্পিকার, দেশীয় ব্যাংক থেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,12,000 কোটি টাকা। এমবিআর তার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে ঘাটতি বাড়ার সাথে সাথে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ আরো বেড়ে যাবে। মাননীয় স্পিকার, সরকার যখন ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়, তখন অর্থনীতির ব্যাপারে যাদের ন্যূনতম ধারণা আছে তারা সকলেই বুঝতে পারবেন, তখন ব্যক্তিগত ঋণের পরিমাণ অটোমেটিকলি কমে যায়, যার কারণে সাধারণ শিল্প প্রতিষ্ঠানগুলো মাথা গোজানোর ঠাঁই খুঁজে পায় না। অথচ আমাদের বাংলাদেশে শ্রমজীবী মানুষের প্রায় 1/3 এই সমস্ত কর্মশিল্পের উপর নির্ভরশীল। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, তাদের কথা শুনে এমন মনে হচ্ছে যে চুন খেয়ে মুখ পুড়ে ফেলেছে, এখন দই দেখেও ভয় লাগে। মাননীয় স্পিকার, আমি শুরু থেকে যে বিষয়টা বললাম, তাদের হয়তো একটু বুঝের কমতি আছে। আমি যে এত ভালো করে স্পষ্ট করলাম, আমি জানি না আমার কোথায় কমতি রয়েছে। তারা বারবার সেই ঋণ, সেই সড়ক ব্যবস্থা জানো, তারা শুধু আগের বিষয়কেই টানছে। তাদের তো এই বিষয়টা জানতে হবে যে মানুষের বয়সের সাথে সাথে মানুষের আকলও বাড়ে। তারা বলেছেন যে বিগত সরকার তো শুরুর দিকে, এই সরকারই তো বিভিন্ন দুর্নীতি করেছে, কিন্তু আমি বলবো তারা দেখেছে জুলাই বিপ্লব। তারা যে ঋণের কথা বলছে, এই যে দেখুন, আমি সাথে করে এভিডেন্স নিয়ে এসেছি, যেখানে লেখা আছে ঋণের টাকায় ঋণ শোধ করবে আমাদের সরকার। সেই সাথে আমি এখন দেখাবো যে আমাদের সরকার কি কি পরিকল্পনা হাতে নিয়েছে। সুখবর মিলছে মালয়েশিয়া থেকে। মাননীয় স্পিকার, দুদিন পর উত্থানে শেয়ার বাজার উত্থান হয়েছে, যেখানে আমাদের ফেসিস সরকার তিনি যখন বাজেট ঘোষণা করেছিলেন, একটা সাধারণ একজন শ্রমিকের বালিশের মূল্যই নাকি 22,000 টাকা। সেই কথা কি এখন টানলে কি আর হবে? মাননীয় স্পিকার, তখন তো শেয়ার বাজারের কোনো ছিল না, আর এখন তো শেয়ার বাজারের উত্থান হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সরকার বলছে যে যতক্ষণ প্রাণ থাকবে দেশের জন্য আমি কাজ করে যাব। মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নের 3টি উপায় বলে তিনি বলছেন পাচার রোধ, দুর্নীতি দমন এবং জনসচেতনতা। মাননীয় স্পিকার, এটাতে দেখা হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনীতি, সেটা বিনিয়োগ কিভাবে করবে, রপ্তানি কিভাবে করবে, সেটা একটা প্রদর্শনী হয়েছে। বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে আমাদের কাপড়গুলো অর্ডার নেওয়ার জন্য, আমাদের রাজস্ব বাড়ানোর জন্য। মাননীয় উপস্থিতি, $1 বিলিয়ন আমের বাজার তৈরি হয়েছে বাংলাদেশে। এগুলো কি অর্থনীতি উন্নয়নের জন্য না? ট্রাফিক নিয়ন্ত্রণে AI ক্যামেরা। মাননীয় স্পিকার, দেখা যাচ্ছে অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে ব্যবসা বান্ধব বাজেট হচ্ছে। আগে মানুষ ঘোরাফেরা করতো, তাদের এত জায়গায় ঘোরাফেরা করতো তো উদ্যোক্তারা তাদের হতাশ হয়ে যেত। এখন তৈরি করা হয়েছে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যার মাধ্যমে এক জায়গায় সাবমিট করলে সেটা 7 দিনের মাথায় তারা অ্যাপ্রুভ দিয়ে দেয়। যদি তারা নাও দিতে পারে, অটোমেটিক্যালি সেটা হয়ে যায়। মাননীয় স্পিকার, এখানে দেখা হচ্ছে বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে 19 জন রোগীর চোখ অপারেশন। মাননীয় স্পিকার, এগুলা কি গরিবদের জন্য? আমাদের এটি কি উন্নতি না?
অর্থনীতি বলছেন ভঙ্গুর অর্থনীতি সচল করতে সময় লাগবে 2 বছর মিনিমাম। আপনারা আগে দেখুন, বুঝুন, শিখুন, পরে আমাদের সমালোচনা করুন। মাননীয় স্পিকার, চোখ বন্ধ করে স্বপ্ন দেখলে তো আর হবে না, চোখ খুলে দেখতে হবে যে চারপাশের ব্যাপারটা কি হচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলটা বলে গেলে তারা ব্যক্তিগত বিনিয়োগ বাড়াবে, কিন্তু আমরা দেখছি যে ব্যাংক থেকে সরকার ঋণ নেওয়ার কারণে রিসার্ভ ব্যাংকের একটি গবেষণা জানা গিয়েছে যে বাজেট ঘাটতির কারণে যে ঋণ সরকার ব্যাংক থেকে নিচ্ছে, সেই কারণে ব্যক্তিগত বিনিয়োগ এবং শিল্প খাতের জন্য ব্যাংকের মধ্যে ঋণ দেওয়ার মতো কোনো সামর্থ্যই নাই। সুতরাং যদি শিল্প খাত এবং ব্যক্তিগত বিনিয়োগের মধ্যে ঋণ নেওয়ার কোনো সুবিধা না থাকে, তাহলে লক্ষ লক্ষ মানুষ, মাননীয় স্পিকার, তারা কর্ম হারাবে, তারা পথে বসবে। মাননীয় স্পিকার, তারা বললো যে তারা সামনের বাস্তবায়নের কথা ভাবছে। আমরা কিভাবে বিশ্বাস করবো? তারা প্রথমে একটি ফ্যামিলি কার্ডের কথা বলে গেল। আমরা দেখলাম কয়েকদিন আগে তারা যে ফ্যামিলি কার্ড করেছে, সেই ফ্যামিলি কার্ডের সিংহভাগ পৌঁছেছে ধানমন্ডির বিলাসী গরিবদের কাছে। তারা ঋণ তো নিচ্ছে ঠিক, কিন্তু ঋণ উৎপাদনশীল খাতে তারা ব্যবহার করছে, তার কোনো স্বচ্ছ পরিকল্পনা মানুষ আমাদের কাছে নেই। মানুষ স্পিকার, তারা বলছে যে সবকিছুর দাম তারা কমাচ্ছে। মানুষ স্পিকার, এখন আমরা মুদ্রস্থান আমাদের ক্লাসে এসে বললেন নদীর প্রত্যেকে 1000 টাকার কারেন্ট লাগতো, এখন লাগে 13 থেকে 1400 টাকার কারেন্ট। মানুষ স্পিকার, আরো একটু জ্বালানির দুর্নীতি আমাদের সামনে এসেছে এই সরকারের আমলে। মানুষ স্পিকার, মাঝখানে পেট্রোলের দাম বেড়ে যাওয়ার কারণে আমরা দেখেছি যে পেট্রোল পাম্পে অনেক সিরিয়াল, কিন্তু মানুষ স্পিকার আন্তর্জাতিক বাজারে এই দাম কমেছে, কিন্তু মানুষ স্পিকার আমাদের দেশে 40 টাকা থেকে 45 টাকা হয়েছে। মানুষ স্পিকার, আমি বলতে চাই যে তারা যদি বলে যে আমরা সামনের পরিকল্পনা করবো, বয়স বাড়ার সাথে সাথে তাদের আকুল হয়েছে, মানুষ স্পিকার, আমরা কিভাবে তাদের বিশ্বাস করবো? তারা সেই 2001 থেকে 2006 এর সময় 10,000 কোটি টাকা লোভ সামলাতে পারেনি, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করে নেব মানুষ স্পিকার এত বড় একটা বাজেট 9 লক্ষ কোটি টাকার লোভ তারা সামলাতে পারে? মানুষ স্পিকার,